ফিশার ইফেক্ট। ফিশার ইফেক্ট মূলত মুদ্রাস্ফীতি এবং সুদের হারের মধ্যে সম্পর্ককে ব্যাখ্যা করে। ইনফ্লেশন এবং ইন্টারেস্ট রেট এর মধ্যে সম্পর্ককে ব্যাখ্যা করে। প্রথমে বুঝতে হবে হোয়াট ইজ নমিনাল ইন্টারেস্ট রেট। আর এটা সংক্ষেপে আয় দ্বারা প্রকাশ করা হয়। ব্যাংক জনগণকে যে সুদের হার প্রদান করে সেটাই হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেট। আর দেন হোয়াট ইজ রিয়েল ইন্টারেস্ট রেট? নমিনাল ইন্টারেস্ট হলো যে ব্যাংক জনগণকে যে সুদের হার প্রদান করে জামানতের ক্ষেত্রে, আমানতের ক্ষেত্রে অথবা ঋণের ক্ষেত্রে। আর প্রকৃত সুদের হারটা হলো বা রিয়েল ইন্টারেস্ট রেটটা হলো যে ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট করার পর আমার প্রকৃত ক্রয় ক্ষমতা কতটুকু বাড়লো বা কমলো সেটাকে শো করে, সেটা হচ্ছে রিয়েল ইন্টারেস্ট রেট। অর্থাৎ ইনফ্লেশনটাকে সামঞ্জস্য করার পরে আমার অর্থের প্রকৃত ক্রয় ক্ষমতা কতটুকু বাড়লো বা কমলো সেটা শো করে হচ্ছে রিয়েল ইন্টারেস্ট রেট। তার মানে রিয়েল ইন্টারেস্ট রেট ইকুয়াল টু নমিনাল ইন্টারেস্ট রেট মাইনাস ইনফ্লেশন। আচ্ছা, মানে মুদ্রাস্ফীতি বাদ দেওয়ার পরে আমার অ্যাকচুয়ালি কতটুকু আমার ইন্টারেস্ট কতটুকু অ্যাকচুয়ালি থাকতেছে সেটাই হচ্ছে আমার রিয়েল ইন্টারেস্ট রেট। মুদ্রাস্ফীতি অ্যাডজাস্ট করার পর আমার যে ইন্টারেস্ট রেটটা আমি পাচ্ছি সেটা হচ্ছে আমার রিয়েল ইন্টারেস্ট রেট। ফিশার ইকুয়েশনটা কি? হোয়াট ইজ দ্য ফিশার ইকুয়েশন? ফিশার ইকুয়েশনটা হচ্ছে মূলত নমিনাল ইন্টারেস্ট রেট ইকুয়াল টু রিয়েল ইন্টারেস্ট রেট প্লাস এক্সপেক্টেড ইনফ্লেশন। সেটা কি? ফিশার বলল যে যেহেতু ঋণ দেওয়ার সময় ভবিষ্যৎ মূল্যস্ফীতি জানা যায় না, তাই ঋণ গ্রহীতা এবং ঋণদাতা প্রত্যাশিত মূল্যস্ফীতির উপর ভিত্তি করে সিদ্ধান্তগুলো নেয়। অর্থস্ফীতি মূল্যস্ফীতির উপর ভিত্তি করে ঋণ দেয় বা গ্রহণ করে। এটা হচ্ছে আমার ফিশার ইকুয়েশন। ফিশার ইকুয়েশনের ধারণাটা আর কি, বেসিক কনসেপ্টটা যে ঋণ দেওয়ার সময় ভবিষ্যৎ মূল্যস্ফীতি জানা যায় না, তাই ঋণদাতা এবং ঋণ গ্রহীতা প্রত্যাশিত মূল্যস্ফীতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। তাই ফিশার ইকুয়েশন ইকুয়াল টু রিয়েল ইন্টারেস্ট রেট যোগ এক্সপেক্টেড ইনফ্লেশন। এখন ফিশার ইফেক্টটা কি? এটা আমরা ফিশার ইকুয়েশনটা দেখো যে ঋণ দেওয়ার সময় যেহেতু ঋণদাতা এবং ঋণ গ্রহীতা উভয়ই ভবিষ্যৎ মূল্যস্ফীতি জানে না, তাই তারা প্রত্যাশিত মূল্যস্ফীতির উপর ভিত্তি করে সিদ্ধান্তটা নেয়। মানে যে আমার আগে যেটা ছিল নমিনাল ইন্টারেস্ট ছিল রিয়েল ইন্টারেস্ট প্লাস ইনফ্লেশন, ইনফ্লেশন এখন রিপ্লেস হয়ে গেলো এক্সপেক্টেড ইনফ্লেশন দ্বারা। ফিশার ইফেক্টটা হচ্ছে বলে যে প্রত্যাশিত মূল্যস্ফীতি যদি 1% বৃদ্ধি পায় তাহলে নামমাত্র সুদের হার বা নমিনাল ইন্টারেস্ট রেট 1% বৃদ্ধি পায়। এটার কি হলো? এটার কোনো ইফেক্ট নাই? আছে। এটার ইফেক্ট হচ্ছে যে ধরে নেওয়া হয় যে প্রকৃত সুদের হার সঞ্চয় এবং বিনিয়োগের বাজার দ্বারা স্থির থাকে। যে রিয়েল ইন্টারেস্ট রেটটা সঞ্চয় এবং বিনিয়োগের বাজার দ্বারা স্থির বা কনস্ট্যান্ট থাকে ধরে নেওয়া হয়। তাই আমার যদি এক্সপেক্টেড ইনফ্লেশন 1% বাড়ে, 1% বৃদ্ধি পায়, তাহলে আমার নামমাত্র সুদের হার 1% বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে আমার ফিশার ইফেক্ট। অর্থাৎ প্রত্যাশিত মূল্যস্ফীতির ভিত্তি করে ইন্টারেস্ট রেট বৃদ্ধি পাবে, নমিনাল ইন্টারেস্ট রেট বৃদ্ধি পাবে। 1% যদি বৃদ্ধি পায় 1% বৃদ্ধি পাবে, 2% এক্সপেক্টেড ইনফ্লেশন 2% বৃদ্ধি পালে নমিনাল ইন্টারেস্ট রেট 2% বৃদ্ধি পাবে। এটাকে কনস্ট্যান্ট ধরে নেওয়া হয়েছে ফিশার ইকুয়েশন। কারণ ফিশার বলতেছে যে প্রকৃত সুদের হারটা রিয়েল ইন্টারেস্ট রেটটা ফিক্স থাকে সঞ্চয় এবং বিনিয়োগের বাজার দ্বারা। দেন আসি হোয়াট ইজ সিওরিয়াজ অ্যান্ড ইনফ্লেশন ট্যাক্স।
সরকার কেন অর্থের যোগান বাড়ায় বা টাকা ছাপায়, এই প্রশ্নের উত্তরটা দেয় যে সিওরিয়াজ। এটা যে সরকার যখন তার ব্যয়, যেমন রাস্তা নির্মাণ, সরকার বেতন মেটানোর জন্য পর্যাপ্ত কর বা ঋণ সংগ্রহ করতে পারে না, তখন সরকার কি করে? তখন সরকার মূলত এই টাকা এটি টাকা চেপে সেই ব্যয়টাকে মেটায়। অর্থাৎ সরকার যখন রাস্তা নির্মাণ, সরকারি বেতন ইত্যাদি মেটানোর জন্য পর্যাপ্ত কর বা ঋণ সংগ্রহ করতে পারে না, তখন সরকার টাকা চেপে সেই ব্যয়টাকে মেটায়। ঋণ সংগ্রহ করতে না পারলে অথবা কর যদি সংগ্রহ করতে না পারে সরকারি বাণিজ্যের জন্য, তখন সরকার টাকা চেপে ব্যয়টাকে মেটায়। টাকা চাপানোর মাধ্যমে অর্জিত রাজস্বকেই বলা হয় সিওরিয়াজ। টাকা ছাপানোর মাধ্যমে অর্জিত রাজস্বকে বলা হয় সিওরিয়াজ। অর্থাৎ সরকার যখন টাকা ছাপায় এবং যেটা যখন সার্কুলেশনে আসে মার্কেটে, তখন ইনফ্লেশন ঘটে, মূল্যস্ফীতি ঘটে। অর্থাৎ এই মূল্যস্ফীতি জনগণের হাতে থাকা অর্থের ক্রয় ক্ষমতাকে কমিয়ে দেয়। এটা এক ধরনের ইনফ্লেশন ট্যাক্স, যা আসলে সরকার কোনো আইন পাস ছাড়াই জনগণের উপর আরোপ করে। কারণটা হচ্ছে কি, সরকার যখন টাকা ছাপায় স্বাভাবিকভাবে বাজার অর্থ যোগান বাড়লে মূল্যস্ফীতি ঘটে। এই মূল্যস্ফীতি করলে জনগণের হাতে থাকা মানুষের হাতে থাকা অর্থের ক্রয় ক্ষমতা কমে যায়, ক্রয় ক্ষমতাকে এটাকে কমিয়ে দেয়। এটাই এক ধরনের ইনফ্লেশন ট্যাক্স, এটা আসলে সরকার কোনো আইন করলো না, যা শুধুমাত্র টাকা ছাড়লো বাজারে। বাজারে টাকা ছাড়ার মাধ্যমেই সরকার বাজারে জনগণের থাকা অর্থের ক্রয় ক্ষমতাকে কমিয়ে দিল। এটাকে বলতেছে ইনফ্লেশন ট্যাক্স। এবার আসি কোয়ান্টিটি থিওরি অফ মানিটা কি। কোয়ান্টিটি থিওরি অফ মূল্যস্ফীতির মূল কারণ হিসেবে কোয়ান্টিটি থিওরি অফ মানিকে মন্ট্রিস্টরা বলে যে, ও দাবি করছে আর কি, যে মূল্যস্ফীতির মূল কারণ হচ্ছে কোয়ান্টিটি থিওরি অফ মানি। এটা মনিটারিস্ট ভিউ যারা আছে, ইকোনমিক্সটা, তারা এটা মনে করে। এর মূল সমীকরণটা হচ্ছে, এটা হচ্ছে মূল সমীকরণ, তারপর চেঞ্জ করবো আবার পরে। মূল সমীকরণ হচ্ছে এমবি ইকুয়াল টু পিটি। পরবর্তীতে নতুন ইকুয়েশন দাঁড়াবে এমবি সমান সমান পি ওয়াই। আচ্ছা, আগে এটা ব্যাখ্যা করি। এম সমান সমান মানি সাপ্লাইটা সেন্ট্রাল ব্যাংক নিয়ন্ত্রণ করে, এটা কারো হাতে নেই, সেন্ট্রাল ব্যাংক নিয়ন্ত্রণ করে। বি ইকুয়াল টু ভেলোসিটি অফ মানি, অর্থাৎ নির্দিষ্ট সময় টাকা কতবার হাত বদল হয় বা লেনদেনে ব্যবহৃত হয়। ভেলোসিটি অফ মানি, নির্দিষ্ট সময়ে টাকা কতবার হাত বদল হয় বা লেনদেন হয়, এটা হচ্ছে ভেলোসিটি অফ মানি। পি সমান সমান লেনদেনের গড় মূল্য, প্রাইসেস অফ ট্রানজ্যাকশন, আর টি সমান সমান মোট লেনদেনের সংখ্যা। এবার আমি কয়েকটা পরিবর্তন নিয়ে আসবো, যে দুইটা রিপ্লেস করবো, ওয়াই কে টি দ্বারা রিপ্লেস করবো। কিভাবে, কেন? কারণ হচ্ছে ওয়াই দ্বারা টিকে রিপ্লেস করবো। টিকে কিভাবে, যে যেহেতু লেনদেনের সংখ্যা পরিমাপ করা কঠিন, ইকোনমিতে একটা সারা বছর কি পরিমাণ লেনদেন হলো এটাকে পরিমাপ করা সম্ভব নয়, কঠিন। অর্থনীতিবিদরা একে মোট উৎপাদন বা আউটপুট দ্বারা প্রতিস্থাপন করেন, যা রিয়াল জিডিপি সমান। অর্থনীতিবিদরা একে মোট উৎপাদন বা আউটপুট দ্বারা প্রতিস্থাপন করে, যা হচ্ছে কি ওয়াই সমান সমান রিয়াল জিডিপি। অর্থাৎ ভিত্তি বছরের মূল্য ব্যবহার করে যদি আমি জিডিপি ক্যালকুলেশন করি, সেই রিয়াল জিডিপি সমান হচ্ছে ওয়াই। তাহলে মূল সমীকরণটি দাঁড়ায় যে আগের এটা এমবি ইকুয়াল টু পি ইন্টু ওয়াই। এখন এইটা থেকে আরেকটা ইকুয়েশনে যাওয়া যায়, সেটা হচ্ছে যে ডিমান্ড, অর্থের ডিমান্ড পরিমাণগত তত্ত্ব। আচ্ছা, এই তত্ত্বটাকে যদি আমি অর্থের চাহিদার দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে এমবি ইকুয়াল টু পি ওয়াইকে লেখা যায়, আমি উভয় পাশে পি দ্বারা ভাগ দিলাম, তাহলে এপি কাটা, তাহলে এম ভাগ পি, এ বিটাকে ওই পাশে নিয়ে গেলাম, অথবা যে বি দ্বারা ভাগ, আবার ধর বি দ্বারা ভাগ দিলাম,
তাহলে বি দ্বারা ভাগ দিলে এ বি কাটা, তাহলে এম বাই পি আর ওয়াই আলাদা করে লিখলাম, আর ধরি এখানে মনে মনে ওয়ান আছে, ওয়ান দ্বারা গুণ আছে, তাহলে ওয়ান বাই বি, এ ওয়ান বাই বি ইন্টু ওয়াই। ওয়ান বাই বি কে কে বলা হয়? কে জিনিসটা কি? কে হলো একটা ধ্রুবক। এটা নির্দেশ করে যে মানুষ তার আয়ের কত অংশ নগদ হিসেবে হাতে ধরে রাখতে চায়। ওয়ান বাই বি কে সংক্ষেপে কি বলা হয়? কে। কে একটা ধ্রুবক সংখ্যা, কনস্ট্যান্ট নাম্বার, যা নির্দেশ করে যে মানুষ তার আয়ের কত অংশ লিকুইড নগদ হিসেবে হাতে ধরে রাখতে চায়। এখন বি আর কে এর মাঝে একটা সম্পর্ক কি? মানুষ যদি হাতে বেশি অর্থ ধরে রাখতে চায়, যদি কে বেশি হয়, যদি কে বেশি হয়, মানুষ যদি হাতে নগদ অর্থ বেশি ধরে রাখতে চায়, তখন স্বাভাবিকভাবেই মানুষ কে বেশি হইতে হলে কি হইতে হবে? বি এর মানটা কম হইতে হবে, তাহলে কি ভাগফলটা বেশি, কে বেশি আসবে। হুম, যেহেতু দুটোর মাঝে বিপরীতমুখী সম্পর্ক, তাহলে কে ভি এর মান কম হতে হবে, তার মানে কি তারা কম লেনদেন করছে, ফলে অর্থের প্রচলন গতিটা কম হবে। আবার মানুষ যদি হাতে কম অর্থ ধরে রাখতে চায়, অর্থাৎ কে এর মান যদি কম হয়, তাহলে বি এর মান কি বেশি হইতে হবে? বেশি হইতে হবে। অর্থাৎ কি, মানুষ যদি হাতে কম অর্থ ধরে রাখতে চায়, অর্থাৎ কে যদি কম হয়, অর্থাৎ তাহলে মানুষ দ্রুত অর্থের লেনদেন করছে আর কি, মানে দ্রুত হাত বদল হচ্ছে টাকা, মানে মানুষ দ্রুত অর্থ ব্যয় করছে, ফলে অর্থের প্রচলন গতিটা বেশি হবে তখন। এখানে কে এবং ভি এর মধ্যে বিপরীতমুখী সম্পর্ক, যে মানুষ যদি হাতে বেশি টাকা হাতে রাখতে চায়, ধরে রাখতে চায়, তার মানে তখন মানুষ কম লেনদেন করবে। আবার যদি মানুষ হাতে কম টাকা ধরে রাখতে চায়, তার মানে মানুষ বেশি লেনদেন করবে, দ্রুত অর্থটাকে ব্যয় করে ফেলবে, ফলে অর্থের প্রচলন গতি বা ভি বেশি হবে। এবার আসি এখান থেকে মূল্যস্ফীতির মূল কারণটা। এখানে দেন মূল্যস্ফীতির একটা সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার জন্য এখানে তিনটা অ্যাজাম্পশন করে। এক নম্বর অ্যাজাম্পশন হচ্ছে যে অর্থের প্রচলন গতি স্থির। ধরা হয় যে স্বল্পমেয়াদে মানুষের অর্থ ব্যয়ের অভ্যাস বা দেশের পেমেন্ট সিস্টেম, যে স্বল্পমেয়াদে মানুষের অর্থ ব্যয়ের অভ্যাস বা দেশের পেমেন্ট সিস্টেম কি, যে যে কত ঘন ঘন বেতন দেওয়া হয়, এটা পরিবর্তন হয় না, বা মানুষের স্বল্পমেয়াদে মানুষের অর্থ ব্যয়ের অভ্যাসটা বা দেশের পেমেন্ট সিস্টেমটা পরিবর্তিত হয় না, তাই ভি ভেলোসিটি অফ মানিকে স্থির ধরা হয়। দুই নম্বরে আউটপুট স্থির ধরা হয়, কারণ ক্লাসিক্যাল মডেলে আউটপুট নির্ধারিত হয় উৎপাদনের উপকরণ দ্বারা, উৎপাদনের ফ্যাক্টর অফ প্রোডাকশন দ্বারা আউটপুট নির্ধারিত হয়, যে শ্রম মূলধন এবং প্রযুক্তি দ্বারা, এটি অর্থের যোগানের উপর নির্ভরশীল নয় ধরা হয়। ক্লাসিক্যাল মডেলে আউটপুট নির্ধারিত হয় কিসের দ্বারা? উৎপাদনের উপকরণ দ্বারা, ফ্যাক্টরস অফ প্রোডাকশন, শ্রম মূলধন এবং প্রযুক্তি। অর্থের যোগানের সাথে এটা কোনো সম্পর্ক নির্ভরশীল নয়। দেন অর্থের যোগানটা কেন্দ্রীয় ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং মানি সাপ্লাইটা পরিবর্তনশীল। তিনটা অ্যাজাম্পশন কেন ধরছি? কারণ আমরা জানি যে মানি সাপ্লাই বাড়লে স্বল্পমেয়াদে আউটপুট বাড়তে পারে, কিন্তু এই মডেলে, ক্লাসিক্যাল মডেলে ধারণা হয়েছে যে উৎপাদন নির্ধারিত হয় আমার ফ্যাক্টরস অফ প্রোডাকশন, শ্রম মূলধন প্রযুক্তি দ্বারা, এটি অর্থের যোগানের উপর নির্ভরশীল নয়। আর অর্থের যোগানটা এটা কেন্দ্রীয় ব্যাংক দ্বারা নির্ধারিত হয়, অর্থের যোগানটা পরিবর্তনশীল। এই তিনটা অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে এই থিওরিটি দেওয়া হয়েছে। আচ্ছা, দেন সিদ্ধান্ততে আমরা আসি। যদি এম বি ইকুয়াল টু পি ওয়াই হয় এবং ভেলোসিটি অফ মানি স্থির, আউটপুট স্থির, উভয় স্থির, তবে সমীকরণে একটি চলকই বাকি থাকে, সেটা হলো পি। এর অর্থ হলো, অর্থাৎ এখানে আমার ভেলোসিটি মানি স্থির এবং আউটপুট স্থির, তাহলে এই সমীকরণে চলক কয়টা বাকি থাকে? এম আছে আর পি বাকি আছে। এবার আসি, আচ্ছা, এখন যদি অর্থের যোগান বৃদ্ধি পায়, যদি মানি সাপ্লাই বৃদ্ধি পায়, তাহলে মূল্যস্তর আনুপাতিক হারে বৃদ্ধি পাবে। এটা এই কোশ্চেনটা এটা মিন করে। যদি মানি সাপ্লাই বৃদ্ধি পায়, তাহলে মূল্যস্তর আনুপাতিক হারে বৃদ্ধি পায়, আর যদি মানি সাপ্লাই হ্রাস পায়, তাহলে মূল্যস্তর আনুপাতিক হারে হ্রাস পাবে। যদি মানি সাপ্লাই হ্রাস পায়, তাহলে মূল্যস্তর আনুপাতিক হারে হ্রাস পাবে।
আচ্ছা, যদি সাধারণ পরিবর্তনের মাধ্যমে দেখি, পার্সেন্টেজ চেঞ্জ হিসাবে দেখি, তাহলে পার্সেন্টেজ চেঞ্জের মানি সাপ্লাই চেঞ্জ অফ ভি ইকুয়াল টু পার্সেন্টেজ চেঞ্জ অফ ভি ওয়াই। এখন যেহেতু ভেলোসিটি অফ পার্সেন্টেজ চেঞ্জ অফ ভি ইকুয়াল টু 0 এবং পার্সেন্টেজ চেঞ্জ অফ ওয়াই ইকুয়াল টু 0, পার্সেন্ট চিহ্নটা আগে আগে হবে, ডেল্টা সাইন, এই দুইটা জিরো, এই দুইটা জিরো, মানে এটা জিরো, এটা জিরো, তাহলে আর থাকলো কি, এটা আর এটা আর এটা থাকলো, যে পার্সেন্টেজ চেঞ্জ অফ এম ইকুয়াল টু পার্সেন্টেজ চেঞ্জ অফ পি। এখানে ডেল্টা সাইনটা হবে যখন এম ইকুয়াল টু পার্সেন্ট চেঞ্জ অফ পি। মূল কথা কি, যে মূল্যস্ফীতির হার সম্পূর্ণরূপে অর্থ যোগান দ্বারা, মূল্যস্ফীতির হারটা সম্পূর্ণরূপে অর্থ যোগান দ্বারা নির্ধারিত হয়। এটাই হচ্ছে আমার কোয়ান্টিটি থিওরি মানের মূল কথা, যে মূল্যস্ফীতির হারটা অর্থ যোগান দ্বারা নির্ধারিত হয়। আচ্ছা, এখন আমরা যেটা দেখলাম যে, আচ্ছা আমরা অর্থের চাহিদা সমীকরণটা দেখি। অর্থের চাহিদা সমীকরণ। আচ্ছা, টাকা হাতে ধরে রাখার একটা সুযোগ ব্যয় আছে, এটা হলো কি নমিনাল ইন্টারেস্ট। টাকা হাতে ধরে রাখার সুযোগ ব্যয় হলো নমিনাল ইন্টারেস্ট রেট। কারণ আমি যদি টাকা ব্যাংকে রাখতাম তাহলে নমিনাল ইন্টারেস্টটা সুদটা পেতাম, কিন্তু হাতে রাখলে সেই সুদটা আর পাচ্ছি না। তাই অর্থের চাহিদা ফাংশনটা হলো ওয়াই কমা আই কমা ওয়াই, অর্থাৎ অর্থের চাহিদা নামমাত্র সুদের হারের উপর ঋণাত্মকভাবে নির্ভরশীল। এটা সুদ বাড়লে মানুষ টাকা হাতে কম রাখে, আর সুদ কমলে মানুষ টাকা হাতে বেশি রাখে। আবার আয়ের উপরে ধনাত্মকভাবে নির্ভরশীল। কেন? কারণ আয় বাড়লে লেনদেনের জন্য বেশি টাকা লাগে, আয় কমলে লেনদেনের জন্য টাকা কম লাগে। অর্থাৎ আয় বাড়লে মানুষ বেশি লেনদেন করে, আয় কমলে মানুষ কম লেনদেন করে। অর্থাৎ আয়ের উপর ধনাত্মকভাবে নির্ভরশীল, আয়ের উপর ধনাত্মকভাবে নির্ভরশীল, আর সুদের উপর ঋণাত্মকভাবে নির্ভরশীল। মানুষ সুদ বাড়লে মানুষ টাকা হাতে কম রাখে, ব্যাংকে টাকাটা রাখে। তাই অর্থের মানি ডিমান্ড ফাংশনটা হলো, নতুন অর্থের চাহিদা ফাংশনটা হলো যে অর্থের চাহিদাকে বোঝানোর জন্য এল বোঝানো হয়েছে। অর্থের চাহিদা এল ইজ ডিপেন্ডেন্ট অন ইন্টারেস্ট রেট অ্যান্ড আয়।